হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে টোটাল 5টি ইউনিট আছে, প্রতিটা ইউনিট থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের যে সাজেশন দিয়েছি, আজকের ক্লাসে সেই সাজেশনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। বা এই গুরুত্বটাই পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা, এইভাবেও প্রশ্ন আসতে পারে। প্রথমে দেখো, পরিবেশ শিক্ষা কাকে বলে। পরিবেশ শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান, প্রকৃতি ও মানব ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে সচেতন হয়। এটি মানুষকে পরিবেশগত সমস্যা যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, জীববৈচিত্র্যের অবক্ষয় ইত্যাদি সম্পর্কে অবহিত করে। এইসব সমস্যা সমাধানে কার্যকারী ভূমিকা রাখতে উৎসাহিত করে। পরিবেশ শিক্ষা কেবল পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ হওয়া উচিত, যাতে তারা পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে পারে। তারপরে আছে দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। 1 নম্বর হচ্ছে প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি। এটি মানুষকে প্রকৃতির গুরুত্ব বোঝায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করে। তারপরে হচ্ছে দেখো, দূষণ নিয়ন্ত্রণ। বায়ু, জল, মাটি, শব্দ দূষণের কারণ, প্রতিকার সম্পর্কে ধারণা প্রদান করে, যা পরিবেশ রক্ষায় সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ। উদ্ভিদ ও প্রাণীজগতের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, যা বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য। তারপরের পয়েন্ট হচ্ছে টেকসই উন্নয়ন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার নিশ্চিত। তারপরে আছে দেখো, নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতন করে এবং সমস্যা সমাধানের পথ দেখায়। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ বান্ধব জীবনযাপন। এটি পুনর্ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করে। নেক্সট আছে দেখো, কি বলা হচ্ছে, সুতরাং পরিবেশ শিক্ষা শুধু তথ্যই প্রদান নয়, বরং প্রকৃতির রক্ষার জন্য দায়িত্বশীল আচরণ ও কার্যকারী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করে, যা আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন আছে দেখো, তিবলিসি ঘোষণাপত্র 1977 সম্বন্ধে আলোচনা করো। দেখো, এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে যে তিবলিসি ঘোষণা ইয়ারটা তোমরা মনে রাখবে যে 1977। ঠিক আছে, দেখো, তিবলিসি ঘোষণাপত্র 1977 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তিবলিসি শহরে অনুষ্ঠিত পরিবেশ শিক্ষার ওপর সরকার সম্মেলনের চূড়ান্ত প্রতিবেদন। এই সম্মেলনটি ইউনেস্কো এবং ইউএনইপির দ্বারা আয়োজিত হয়েছিল এবং বিশ্বজুড়ে পরিবেশগত শিক্ষার ভিত্তি স্থাপন করে। এটিকে পরিবেশ শিক্ষার ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে গণ্য করা হয়। এই ঘোষণাপত্র পরিবেশকে কেবল প্রাকৃতিক উপাদান হিসাবে নয়, বরং এর সামগ্রিকতা অর্থাৎ প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলিকে অন্তর্ভুক্ত করে সংজ্ঞায়িত করে। তারপরে বলা হচ্ছে দেখো, তিবলিসি ঘোষণাপত্রের মূল লক্ষ্য ছিল এমন একটি পরিবেশগত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা মানুষকে পরিবেশের সমস্যাগুলি সম্পর্কে সচেতন, সংবেদনশীল করে তুলবে এবং সেই সমস্যা সমাধানের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মনোভাব ও অংশগ্রহণের মানসিকতা তৈরি করবে। ঘোষণাপত্রটি নির্দেশ করে যে পরিবেশ শিক্ষা হবে অন্তঃবিষয়ক, যা পাঠ্যক্রমের প্রতিটি স্তরে সংযুক্ত হবে এবং এটি আজীবন শিক্ষার প্রক্রিয়া অর্থাৎ লাইফ লং লার্নিং প্রসেসের অংশ হবে। এই ঘোষণাপত্র মূলত শিক্ষা ব্যবস্থায় পরিবেশকে একটি বাস্তবভিত্তিক ও সক্রিয় উপায়ে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরে, যা বিশ্বজুড়ে পরিবেশ শিক্ষা কর্মসূচির নীতি, উদ্দেশ্য এবং কৌশল নির্ধারণের পথ প্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে। এটা তিবলিসি ঘোষণা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো। তারপরের প্রশ্ন দেখো, প্রথম ইউনিট থেকে আছে পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য। দেখো, এখানে পার্থক্যের প্রথম যে পয়েন্ট আছে,
এটা হচ্ছে পরিবেশ সচেতনতা আর এটা হচ্ছে পরিবেশ শিক্ষা। এবার এখানে মূল প্রকৃতি, এখানে প্রথমে আছে দেখো প্রকৃতি। এটি হলো প্রাথমিক জ্ঞান এবং মানসিক সংবেদনশীলতা। এটি পরিবেশগত সমস্যার অস্তিত্ব সম্পর্কে কেবল জানা বা স্বীকার করা। আর এদিকে হচ্ছে এটি হলো সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জিত হয়। এটি হলো পরিবেশের সমস্যা সমাধানের জন্য কি করতে হবে তা শেখা। দ্বিতীয় হচ্ছে ক্ষেত্র, মানে লিমিট হচ্ছে কি মূলত পরিবেশগত সমস্যাগুলি সাধারণ প্রভাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা। আর এদিকে ব্যাপক ও সামগ্রিক, দেখো পরিবেশের কারণ, প্রভাব, সমাধান, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকগুলি বিশ্লেষণ করা। তারপরের পয়েন্ট হচ্ছে লক্ষ্য, বলছে মানুষকে পরিবেশের প্রতি সংবেদনশীল ও উৎসাহী করে তোলা। এদিকে হচ্ছে পরিবেশের মান বজায় রাখা ও উন্নত করার জন্য মানুষকে দক্ষ, দায়িত্বশীল ও সক্রিয়ভাবে অংশগ্রহণকারী করে তোলা। তারপরে দেখো উপাদান, শুধুমাত্র সচেতনতা এবং সংবেদনশীলতা, আর এদিকে সচেতনতা, জ্ঞান, দক্ষতা, মনোভাব, মূল্যবোধ, অংশগ্রহণ, এই 6টি উপাদানের সমষ্টি। সময়কাল, বলছে এটি একটি শুরুর ধাপ বা কোনো নির্দিষ্ট ঘটনা ফলস্বরূপ তাৎক্ষণিক প্রক্রিয়া হতে পারে। আর এদিকে হচ্ছে এটি একটি আজীবন শিক্ষণ প্রক্রিয়া যা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই চলতে থাকে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন দেখো। এবার 2 নম্বর ইউনিট শুরু হচ্ছে। 2 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন, মল্টিক প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের সাজেশানে আমি দিয়েছিলাম, সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ অ্যান্সার তোমাদের রেডি করা হয়েছে। মল্টিক প্রোটোকল দেখো, মল্টিওল প্রোটোকল বা মল্টিক প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1977 সালে কানাডার মন্ট্রিয়ল শহরে স্বাক্ষরিত হয় এবং 1989 সালে কার্যকর হয়। এর মূল লক্ষ্য হলো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলির উৎপাদন ও ব্যবহার বিশ্বব্যাপী পর্যায়ক্রমে বন্ধ করা। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। বিজ্ঞানীরা যখন জানতে পারে যে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ এই ওজোন স্তরের ছিদ্র তৈরি করছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যার সমাধানে একত্রিত হয়। এই প্রোটোকলের আওতায় দেশগুলির বিভিন্ন রাসায়নিকের বিশেষ করে সিএফসি, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইডের ব্যবহার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমাতে এবং পুরোপুরি বিলুপ্ত করতে অঙ্গীকারবদ্ধ হয়। মন্ট্রিয়ল প্রোটোকলকে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি হিসাবে বিবেচনা করা হয়। এই চুক্তির ফলস্বরূপ ওজোন স্তরের ক্ষয় থেমে গেছে এবং বিজ্ঞানীরা আশা করেছে যে 21 শতাব্দীর মাঝামাঝি নাগাদ এটি তার প্রাক অর্থাৎ 1980 স্তরে ফিরে আসবে। এর সাফল্য দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক নীতি গ্রহণের মাধ্যমে বিশ্ব পরিবেশের গুরুতর সমস্যাগুলির সমাধান করা সম্ভব। 2 নম্বর ইউনিট থেকে পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিয়োটো প্রোটোকল সম্পর্কে আলোচনা। কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1997 সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয় এবং 2005 সালে কার্যকর হয়। আর এটি 1992 সালের জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসংঘের কাঠামোগত সম্মেলন এর একটি সম্প্রসারিত অংশ। এই প্রোটোকলের মূল লক্ষ্য হল বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা, যার জন্য শিল্পোন্নত দেশগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার বাধ্যতামূলকভাবে হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। এই চুক্তির অধীনে প্রাথমিকভাবে 6টি প্রধান গ্রিনহাউস গ্যাসকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, তারপরে দেখো পারফ্লুরোকার্বন আর সালফার হেক্সাফ্লুরাইড, এবং দেখো প্রোটোকলটি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য 3টি
তিনটি বাজার ভিত্তিক প্রক্রিয়া চালু করে। এক হচ্ছে দেখো নির্গমন বাণিজ্য, পরিচ্ছন্ন উন্নয়ন প্রক্রিয়া, আর হচ্ছে যৌথ বাস্তবায়ন। যদিও এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, তবে প্রধান নির্গমনকারী কিছু দেশ চুক্তিটি অনুমোদন না করায় এবং উন্নয়নশীল দেশগুলির ওপরে কোনো বাধ্যতামূলক। পরের প্রশ্ন দেখো, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংক্রান্ত সম্মেলন হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি যা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত আর্থ সামিট এ স্বাক্ষরিত হয় এবং 1993 সালে কার্যকর হয়। বিশ্বব্যাপী দ্রুত জীববৈচিত্র্য হ্রাসের মোকাবিলা করার জন্য এটি তৈরি করা হয়েছিল। এই চুক্তির তিনটি মূল লক্ষ্য: জীববৈচিত্র্য সংরক্ষণ, এর উপাদানগুলির টেকসই ব্যবহার এবং জেনেটিক সম্পদ ব্যবহারের ফলে উদ্ভূত সুবিধা ন্যায্য ও সমতাপূর্ণ বন্টন। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর্থাৎ সিবিডি বিশ্বের প্রায় সমস্ত দেশকে একত্রিত করে পরিবেশের এই গুরুত্বপূর্ণ উপাদানটি সংরক্ষণের কাজ করতে উৎসাহিত করে। এটি সদস্য রাষ্ট্রগুলিকে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নিজস্ব জাতীয় কৌশল তৈরি করতে এবং এই সংরক্ষণের বিষয়টি অন্যান্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে নির্দেশ দেয়। এর অধীনেই জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা যেমন নাগোয়া প্রোটোকল, তারপরে হচ্ছে দেখো আইচি লক্ষ্যমাত্রা এবং সাম্প্রতিক কুনমিং মল্টিও গ্লোবাল ডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক গৃহীত হয়েছে। তারপরে দেখো সিবিডি পরিবেশবিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করেছে যার মাধ্যমে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইন 1986 সম্পর্কে টিকা। পরিবেশ সংরক্ষণ আইন 1986 হল ভারতের পরিবেশ সুরক্ষার জন্য প্রণীত একটি ছাতা আইন। 1984 সালে ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এবং তার আগে 1972 সালে স্টকহোম সম্মেলনে ভারতের অংশগ্রহণের ফলস্বরূপ এই আইনটি তৈরি হয়। এই আইনের প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশ সুরক্ষা ও উন্নতি সাধন করা এবং পরিবেশ দূষণ রোধ ও নিয়ন্ত্রণের জন্য একটি ব্যাপক আইনি কাঠামো তৈরি করা। এই আইনে কেন্দ্রীয় সরকারকে পরিবেশের মান নির্ধারণ, পরিবেশের দূষণকারী শিল্পগুলি নিয়ন্ত্রণ করা, বিপজ্জনক পদার্থগুলি পরিচালনার নিয়ম তৈরি করা এবং পরিবেশগত গবেষণা ও তথ্য প্রচার করার মতো ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এই আইনটি দূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয়। এতে নির্দেশ লঙ্ঘনের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এটি অন্যান্য পরিবেশ সংক্রান্ত আইন যেমন জল আইন এর ওপর পরিবেশ সংক্রান্ত আইনের ওপর সমন্বয়কারী ভূমিকা পালন করে। এই আইনের মাধ্যমে পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ নিয়মাবলী কার্যকর করা হয়েছে, যা পরিবেশবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এবার 3 নম্বর ইউনিট তোমাদের শুরু হচ্ছে। 3 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কী বোঝো? এটা তোমরা বুঝে নাও। পুনর্বাসন ও পুনর্স্থাপন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পের জন্য উচ্ছেদ হওয়া মানুষদের নতুন পরিবেশে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। এই দুই প্রক্রিয়া প্রায়শই একসাথে ব্যবহৃত হলেও এদের কার্যকারিতা ও লক্ষ্য ভিন্ন। পুনর্স্থাপন বলতে মূলত উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীকে নতুন স্থানে পুনরায় বসবাসের ব্যবস্থা করাকে বোঝায়। এতে তাদের থাকার ঘর, জমি, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষার প্রাথমিক সুযোগ সুবিধা প্রদান করা হয়। অপরদিকে পুনর্বাসন একটি তুলনামূলক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা শুধুমাত্র বসবাসের স্থান নয়, বরং জীবিকা, সমাজের
গ্রহণযোগ্যতা, সাংস্কৃতিক চর্চা এবং মানসিক স্থিতিশীলতা পুনর্গঠনের ক্ষেত্রেও গুরুত্ব প্রদান করে। ভারতের নর্মদা বাঁধ প্রকল্প, পস্কো বিরোধী আন্দোলনের মতো বিভিন্ন প্রকল্পে দেখা গেছে যে ক্ষতিগ্রস্তরা অনেক সময় সঠিক ক্ষতিপূরণ, জমি কিংবা জীবিকার সুযোগ পায় না এবং তারা চরম দারিদ্র্য, বেকারত্ব ও মানসিক অবসাদের শিকার হয়। ফলে পুনর্বাসন যদি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত না হয় তবে তা প্রকৃত অর্থে টেকসই হতে পারে না। শুধুমাত্র বসতবাড়ি গড়ে দিলেই পুনর্বাসন সফল হয় না, বরং মানুষ যাতে নতুন পরিবেশে আত্মমর্যাদা বজায় রেখে জীবন কাটাতে পারে, টেকসই এর মূল লক্ষ্য হওয়া বলছে, সেটাই হচ্ছে এর মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ এই প্রক্রিয়াটি মানুষের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে গভীরভাবে জড়িত। পুনর্বাসন ও পুনর্স্থাপন প্রকৃত অর্থে তখনই সফল হয় যখন উচ্ছেদের ফলে মানুষ যেসব ক্ষতির মুখোমুখি হয়েছে তা পূর্ণ পরিপ্রেক্ষিতে একটি মানবিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলা যায়। এবার কিছু টিকা আছে, যেমন চিপকো আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। প্রথমে আছে দেখো চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন সম্পর্কে কি বলা হয়েছে দেখো। চিপকো আন্দোলন হলো 1970-এর দশকে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে শুরু হওয়া একটি অহিংস সামাজিক পরিবেশ আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা এবং পরিবেশ সংরক্ষণ করা। চিপকো শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরা। এই আন্দোলনে সময় গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, যখন কাঠুরিয়ারা গাছ কাটতে আসে তখন তারা গাছগুলিকে জড়িয়ে ধরেন যাতে গাছ কাটা সম্ভব না হয়। 1973 সালে চামোলি জেলায় রেনি গ্রামে এই আন্দোলনের সূত্রপাত হয়, যেখানে গৌরী দেবী এবং অন্যান্য মহিলারা সাহসিকতার সাথে প্রথম গাছ কাটা রুখে দাঁড়ায়। এবারে গৌরী দেবী যদি বলে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, তখন তোমাদের করতে হবে কি, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। এগুলো মাথায় রাখতে হবে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট বহুগুণা। দেখো, চণ্ডীপ্রসাদ ভাট বহুগুণা তার স্লোগান বাস্তুতন্ত্র স্থায়ী অর্থনীতি এর মাধ্যমে এই আন্দোলনের পরিবেশগত দর্শনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। চিপকো আন্দোলন শুধুমাত্র গাছ বাঁচানোর জন্য একটি আন্দোলন ছিল না, এটি ছিল নারীদের অধিকার এবং স্থানীয় সম্প্রদায়ের ঐতিহ্যগত পরিবেশগত জ্ঞানের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই আন্দোলন ভারতে পরিবেশ সুরক্ষার জন্য আইন প্রণয়নের এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তারপরের যে টিকাটা আছে দেখো, সেটা হচ্ছে বিষ্ণুই আন্দোলন। বিষ্ণুই আন্দোলন হলো ভারতে পরিবেশ রক্ষার ইতিহাসে প্রাচীনতম এবং অনুপ্রেরণামূলক আন্দোলনগুলির মধ্যে অন্যতম। এই আন্দোলনটি শুরু হয়েছিল 1730 সালে রাজস্থানের মাওয়ার অঞ্চলে। এর সূত্রপাত হয়েছিল অমৃতা দেবী বিষ্ণুই এবং তার সম্প্রদায়ের দ্বারা। এইগুলো মনে রাখবে, অমৃতা দেবী বিষ্ণুই কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, পরীক্ষায় প্রশ্ন আসবে। বলছে যখন তারা যোধপুরের মহারাজার সৈন্যদের দ্বারা স্থানীয় খেজুরি গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিষ্ণুইরা মূলত একটি ধর্মীয় সম্প্রদায় যারা 15 শতাব্দীর সাধক গুরু জাম্বেশ্বর বা জাম্ভিজির প্রতিষ্ঠিত 29টি নীতির অনুসারী। এই নীতিগুলির মধ্যে গাছ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষভাবে অন্তর্ভুক্ত। গাছ বাঁচাতে অমৃতা দেবী এবং তার 3 মেয়ে সহ প্রায় 363 জন বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেন। এই চরম আত্মত্যাগের পরেই মহারাজ খেজুরি গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন এবং এই অঞ্চলটিকে বিষ্ণুইদের হাতে তুলে দেন। বিষ্ণুই আন্দোলন প্রমাণ করে দেয় পরিবেশ ও জীবন অবিচ্ছেদ্য এবং এটি ভারতে পরিবেশ সুরক্ষার জন্য স্থানীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি প্রথম সফল আন্দোলনগুলির মধ্যে একটি। এই
ঘটনা চিপকো আন্দোলনের মতো পরবর্তী পরিবেশ আন্দোলনগুলিতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এবার আছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এটা কি দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হলো কেরালার পালাক্কাদ জেলায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত অরণ্যকে রক্ষা করার জন্য 1970-এর দশকে শুরু হওয়া একটি শক্তিশালী পরিবেশ আন্দোলন। এই আন্দোলনের প্রধান কারণ ছিল কেরালা স্টেট ইলেকট্রিক বোর্ড কর্তৃক কুন্তিপুজা নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা। এই যে কুন্তিপুজা নদী, এটা সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে জড়িত, মনে রাখতে হবে। পরিবেশবাদীরা এই প্রকল্পের বিরোধিতা করেছিল কারণ এটি সাইলেন্ট ভ্যালির প্রায় 8.9 বর্গ কিলোমিটার চিরহরিৎ ক্রান্তীয় অরণ্যকে প্লাবিত করত এবং এর ফলে এই অঞ্চলে বসবাসকারী বিরল প্রজাতির জীবজন্তু, উদ্ভিদ, বিশেষ করে বিপন্নপ্রায় সিংহ লেজযুক্ত ম্যাকাক এর মারাত্মক ক্ষতি হতো। কেরালার সাহিত্য সমাজ, বিজ্ঞান ও পরিবেশবিদদের সম্মিলিত প্রচেষ্টায় এই আন্দোলন জনপ্রিয়তা লাভ করে। পরিবেশবিদ দেখো সুগত কুমারী এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলনটি ব্যাপক জনসমর্থন এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে সরকার অবশেষে এই প্রকল্পটি বাতিল করতে বাধ্য হয়। 1985 সালে এই আন্দোলনটিকে সাইলেন্ট ভ্যালির জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই অঞ্চলটিকে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই আন্দোলন ভারতে পরিবেশ সচেতনতা এবং উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপর গুরুত্ব প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ বিজয় হিসাবে বিবেচিত হয়। তারপরের প্রশ্ন দেখো, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের এই ইউনিট থেকে, সেটা হচ্ছে কি ইকোফেমিনিজম বলতে কি বোঝো? ভালো প্রশ্ন, এটা একদমই ভালো প্রশ্ন। ইকোফেমিনিজম হলো একটি মতবাদ যা পরিবেশবাদ এবং নারীবাদের মধ্যে সংযোগ স্থাপন করে। এই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল কথা হলো নারী ও প্রকৃতির ওপরে যে ধরনের শোষণ ও আধিপত্য চলে তার উৎস একই, পুরুষতান্ত্রিক ও ঔপনিবেশিক মানসিকতা। ইকোফেমিনিজম মনে করে পুরুষতান্ত্রিক সমাজে প্রকৃতি কেবলমাত্র সম্পদ বা ভোগের বস্তু হিসাবে দেখা হয়, ঠিক সেইভাবে নারীরাও দুর্বল ও শোষণের শিকার হিসাবে গণ্য করা হয়। এই মতবাদ অনুযায়ী প্রকৃতির সুস্থতা, নারীর স্বাধীনতা ও মুক্তি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ইকোফেমিনিজম জোর দেয় যে পরিবেশের সমস্যাগুলি শুধুমাত্র প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক সমস্যা যা ক্ষমতার কাঠামোর সঙ্গে জড়িত। এই মতবাদের প্রবক্তারা প্রায়শই যুক্তি দেন যে ঐতিহাসিকভাবে নারীরা প্রকৃতির কাছাকাছি থেকেছে এবং সংরক্ষণের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোফেমিনিজম তাই নারী ও প্রকৃতির ওপর হওয়া শোষণ বন্ধ করতে এবং একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা করতে উভয় ধরনের মুক্তির দাবি জানায়। তারপরের প্রশ্ন আছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলন হলো ভারতের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত নর্মদা নদীর ওপর একাধিক বৃহৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক ও পরিবেশগত আন্দোলন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বিশেষত গুজরাটের সর্দার সরোবর বাঁধ প্রকল্প। এই আন্দোলনটি শুরু হয় 1980-এর দশকের শেষের দিকে। এর প্রধান উদ্দেশ্য ছিল বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে চলা অধিবাসী, কৃষক এবং জেলে সম্প্রদায়ের অধিকার রক্ষা করা এবং বাঁধের কারণে সৃষ্ট পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক ক্ষতি রোধ করা। এই আন্দোলনের নেতৃত্ব দেন প্রধানত সমাজকর্মী মেধা পাটেকর এবং লেখিকা অরুন্ধতী রায় এর মতো ব্যক্তিত্বরা। আন্দোলনের কর্মীদের মূল দাবি ছিল বাঁধের উচ্চতা কমাতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আন্দোলনটি দেশব্যাপী ও আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করে এবং উন্নয়ন বনাম পরিবেশ
ও মানব অধিকারের বিতর্কে সামনে নিয়ে আসে। যদিও আইনি লড়াইয়ে আন্দোলনটির বাঁধ নির্মাণ সম্পূর্ণরূপে বন্ধ করতে সফল হয়নি, তবুও এটি ভারতের জলবিদ্যুৎ প্রকল্প এবং অন্যান্য বৃহৎ উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও পুনর্বাসন নীতির নীতি কঠোর করার জন্য গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করেছিল। এবারে ইউনিট 4 থেকে প্রশ্ন উত্তরগুলো দেখবে। এবারে তোমরা 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। দেখো, দুর্যোগের ইংরাজি কথা হচ্ছে দেখো ডিজাস্টার, আর বিপদ বা বিপর্যয় হ্যাজার্ড মানে হচ্ছে কিন্তু বিপর্যয়। এখানে পার্থক্যটা এবার তোমরা বুঝে নাও। প্রথমেই আছে এর ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। কোনো একটি সমাজে স্বাভাবিক কার্যাবলীকে ব্যাহতকারী এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং স্থানীয় সক্ষমতার দ্বারা মোকাবিলা করা যায় না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে দুর্যোগ। আর বিপর্যয় হচ্ছে এমন একটি বিপজ্জনক পরিস্থিতি বা ঘটনা যা পরিবেশ মানুষের জীবনের ক্ষতি ঘটাতে পারে, কিন্তু তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এটি কেবল একটি সম্ভাবনা হিসাবে থাকে, সেটাকে বলছে বিপর্যয় বা বিপদ, কিন্তু দুর্যোগ ঘটে যায়। ঠিক আছে, তারপরের পয়েন্ট হচ্ছে প্রকৃতি। এটি হলো কোনো বিপদ বা বিপত্তির বাস্তব ফলাফল, আর এটি একটি ঘটিত ঘটনা মানে ঘটে যায়। আর এটি হলো একটি হুমকি বা বিপত্তির উৎস, এটি হলো দুর্যোগের কারণ বা পূর্বাবস্থা। 3 নম্বর পয়েন্ট সময়। এটি তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে ঘটে যাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতি। আর এদিকে হচ্ছে এটি দীর্ঘ সময় ধরে বিরাজ করতে পারে বা ভবিষ্যতে এটির সম্ভাবনাকে নির্দেশ করে। নেক্সট হচ্ছে দেখো উদাহরণ। ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু এবং শহরের ধ্বংস। ঘূর্ণিঝড়ের আঘাতে বিপুল সংখ্যক ঘরবাড়ির ক্ষতি। আর এদিকে হচ্ছে ভূমিকম্পের সম্ভাবনাযুক্ত অঞ্চল, যে কোনো সক্রিয় আগ্নেয়গিরি, বন্যাপ্রবণ নিচু এলাকা, এগুলো। এবার সম্পর্ক। ঝুঁকি এবং দুর্বলতা যখন কোনো বিপদের সম্মুখীন হয় তার চূড়ান্ত রূপ হলো দুর্যোগ, আর এটি হলো দুর্যোগ সৃষ্টির প্রাথমিক উপাদান। তারপরে দেখো পরের প্রশ্ন আছে বন্যার কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা বুঝে নাও। বন্যা হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে কোনো অঞ্চল জলমগ্ন হয়ে যায়, যা সাধারণত নদী, হ্রদ বা সমুদ্রের জল উপচে পড়ার কারণে ঘটে। বন্যার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলির মধ্যে অন্যতম হলো অতিবৃষ্টি বা একটানা দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ, যা মাটির জল ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে দেয়। এছাড়া পাহাড়ি এলাকায় হিমবাহ গলে যাওয়া বা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলে বন্যা সৃষ্টি করে। মানবসৃষ্ট কারণগুলির মধ্যে রয়েছে অবৈজ্ঞানিক নগরায়ন, যেখানে অপরিকল্পিতভাবে কংক্রিটের কাঠামো তৈরি হওয়ায় মাটির জল শোষণের ক্ষমতা কমে যায়। বনভূমির ধ্বংস এবং নদীর গতিপথে বাঁধ বা অন্যান্য কাঠামো নির্মাণও বন্যার প্রবণতা বাড়ায়। তারপর হচ্ছে দেখো বন্যার ফলাফল সুদূরপ্রসারী এবং ধ্বংসাত্মক। এর তাৎক্ষণিক ফলাফল হলো প্রাণহানি এবং বাড়িঘর, রাস্তা, সেতু, পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্যার ফলে কৃষিজমি নষ্ট হয় এবং শস্যের উৎপাদন ব্যাহত হয়, যা খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদী ফলস্বরূপ বন্যার জল নেমে যাওয়ার পর জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড এবং অন্যান্য মহামারীর প্রাদুর্ভাব ঘটে। অর্থনৈতিকভাবে বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চলের দারিদ্রতা বাড়ায়। পুনরুদ্ধার প্রক্রিয়ায় বিপুল পরিমাণে সম্পদের প্রয়োজন হয়। পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে, যেমন মাটি ক্ষয় বৃদ্ধি, বাস্তুতন্ত্রের ক্ষতি। বন্যা নিয়ন্ত্রণের জন্য তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং উন্নত বন্যা ব্যবস্থাপনা কৌশল গ্রহণ অপরিহার্য। পরের প্রশ্ন আছে ভূমিকম্পের কারণ ও ফলাফল। ভূমিকম্প হলো পৃথিবীর ভূত্বকের নিচে আকস্মিক শক্তি নির্গমনের ফলে সৃষ্ট কম্পন, যা ভূপৃষ্ঠে আঘাত করে। ভূমিকম্পের প্রধান কারণগুলি মূলত
ভূগাঠনিক। পৃথিবীর ভূত্বক একাধিক বড় টেকটোনিক প্লেট বা পাত দ্বারা গঠিত। এই প্লেটগুলি গতিশীল এবং যখন তারা একে অপরের সাথে ধাক্কা খায় বা একটি আরেকটির নিচে চলে যায় অথবা পাশাপাশি ঘষা খায়, তখন সঞ্চিত চাপ হঠাৎ করে মুক্ত হয়, ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর প্লেটের সীমানা বরাবর অঞ্চলে যেমন প্যাসিফিক রিং অফ ফায়ার এই ঘটনা বেশি ঘটে। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং কখনো বাঁধ নির্মাণের ফলে ভূগর্ভস্থ জলের চাপে সৃষ্ট মানুষ্যসৃষ্ট কারণে ও ছোট বা মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। এবার আছে ভূমিকম্পের ফলাফল সাধারণত অত্যন্ত ভয়াবহ হয়। এর প্রাথমিক ও সবচেয়ে মারাত্মক ফলাফল হলো বাড়িঘর, ভবন, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর ধ্বংস এবং এর ফলে ঘটে যাওয়া প্রাণহানি ও আহত হওয়া। ভূমিকম্পের কারণে অনেক সময় ভূমি ধস এবং পাহাড় ধসে যাওয়ার মতো ঘটনা ঘটে। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংস ডেকে আনে। দীর্ঘমেয়াদী ফলাফলের মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, যা পুনরুদ্ধার হতে বহু বছর সময় নিতে পারে। এছাড়া গ্যাস ও জলের লাইন ফেটে যাওয়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ফলে আগুন লাগা এবং জনজীবনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভূমিকম্পর প্রবণ এলাকায় ঝুঁকি কমাতে উন্নত নির্মাণ কৌশল এবং কার্যকর দুর্যোগ প্রস্তুতি আবশ্যক। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ টিকা আছে, যেমন মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, কোভিড-19। এখান থেকেও প্রশ্ন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট টিকা এগুলো। প্রথমে হচ্ছে দেখো মিনামাটা বিপর্যয়। এগুলো সম্পর্কে কিছু তোমাদের নলেজ থাকা দরকার। মিনামাটা বিপর্যয় হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশগত স্বাস্থ্য বিপর্যয়, যা 1950-এর দশকে জাপানের মিনামাটার উপসাগর অঞ্চলে ঘটেছিল। এই বিপর্যয়ের মূল কারণ ছিল স্থানীয় রাসায়নিক কারখানা চিসো কর্পোরেশন কর্তৃক শিল্প বর্জ্য হিসাবে মিথাইল মার্কারি সমুদ্রে নিক্ষেপ। আর এই পারদ যৌগটি সমুদ্রের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং স্থানীয় মাছ ও সেলফিশের মধ্যে জমা হয়। যখন এই দূষিত মাছ স্থানীয়রা নিয়মিত গ্রহণ করেন, তখন তারা গুরুতরভাবে পারদ বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আর এই বিষক্রিয়ার ফলে উদ্ভূত স্নায়বিক রোগটি মিনামাটার রোগ নামে পরিচিত। এর উপসর্গগুলির মধ্যে ছিল অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তা, শ্রবণ ও দৃষ্টিশক্তির ক্ষতি, খিঁচুনি এবং মারাত্মক ক্ষেত্রে মৃত্যু। বিশেষ করে গর্ভবতী মায়েদের থেকে শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ায় জন্মগত বিকৃতি দেখা দেয়। আর এই বিপর্যয় পরিবেশ দূষণ ও মানব স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাবের এক নির্মম উদাহরণ হিসাবে চিহ্নিত। মিনামাটার বিপর্যয় পরিবেশগত দায়িত্ববোধ ও শিল্প দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরেই আছে ভোপাল গ্যাস বিপর্যয়। ভোপাল গ্যাস বিপর্যয় হলো বিশ্বের শিল্প ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলির মধ্যে একটি। 1984 সালের 2 থেকে 3রা ডিসেম্বর রাতে ভারতের ভোপালে ঘটেছিল। এই বিপর্যয় ঘটেছিল আমেরিকান বহুজাতিক সংস্থা ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এর একটি কীটনাশক কারখানায়। ট্যাঙ্কে অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে ত্রুটিপূর্ণ সুরক্ষা ব্যবস্থার কারণে কারখানা থেকে বিষাক্ত মিথাইল আয়োসাইড, যেটাকে মিগ গ্যাস, লিক হয়ে যায় এবং ঘন বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক হাজার মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ এই গ্যাসের বিষাক্ত প্রভাবে অসুস্থ হন। দীর্ঘমেয়াদী ফলস্বরূপ এখনও হাজার মানুষ শ্বাসকষ্ট, চোখের সমস্যা,
ক্যান্সার এবং জন্মগত ত্রুটি নিয়ে ভুগছে। এই বিপর্যয়টি অপর্যাপ্ত শিল্প সুরক্ষা ব্যবস্থা, বহুজাতিক সংস্থাগুলির দায়িত্বহীনতা এবং পরিবেশগত ন্যায় বিচারের অভাবের মতো গুরুতর বিষয়গুলি তুলে ধরেছিল। ভোপাল গ্যাস বিপর্যয় ভারতে পরিবেশ সংরক্ষণ আইন 1986 প্রণয়নের অনুঘটকের কাজ করে এবং শিল্প সুরক্ষার মানদণ্ড কঠোর করতে বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করে। পরের প্রশ্ন হচ্ছে কেদারনাথের বন্যা। কেদারনাথের বন্যা হলো 2013 সালের 16 এবং 17 জুন উত্তরাখণ্ড রাজ্যে ঘটে যাওয়া এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, যা উত্তরাখণ্ডের বিপর্যয় বা হিমালয়ের সুনামি নামেও পরিচিত। এই বিপর্যয়ের মূল কারণ ছিল অপ্রত্যাশিত অতি ভারী বর্ষণ এবং হিমালয়ের অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি। এর ফলে চেরাবাড়ি হিমবাহ হ্রদের জলস্তর বৃদ্ধি পায় এবং হঠাৎ ভেঙে যাওয়া মহাবিপর্যয়মূলক বন্যার সৃষ্টি হয়। হঠাৎ বাঁধ ভেঙে যাওয়া মহাবিপর্যয়মূলক বন্যার সৃষ্টি হয়। এই বন্যা আলাকনন্দা ও মন্দাকিনী নদীর উপত্যকা বরাবর তীব্র গতিতে নেমে আসে এবং কেদারনাথ শহর, যা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, পুরোপুরি ধ্বংস করে দেয়। বন্যার ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হয়। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রে অপরিকল্পিত নগরায়ন, তারপরে বাঁধ নির্মাণ, জলবিদ্যুৎ প্রকল্পের মতো মানবসৃষ্ট কার্যকলাপের নেতিবাচক প্রভাব স্পষ্ট করে তুলে ধরে। কেদারনাথে বন্যা পাহাড়ি অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং পরিবেশের সংবেদনশীল নির্মাণ কৌশলের প্রয়োজনীয়তা সম্পর্কে কঠোর সতর্কতা জারি করে। তারপরে দেখো ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় হলো 2011 সালে 11 মার্চ জাপানের ফুকুশিমা অঞ্চলে ঘটে যাওয়া একটি গুরুতর শিল্প দুর্ঘটনা। এটি ছিল ইতিহাসের চেরনোবিলের পরে সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা। এই বিপর্যয়ের সূত্রপাত হয় টোহোকু অঞ্চলে। 9.1 মাত্রায় এক বিশাল ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলস্বরূপ সৃষ্টি সুনামি ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। সুনামির ঢেউগুলি বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি কুলিং সিস্টেমগুলিকে প্লাবিত ও অকেজো করে দেয়। ফলস্বরূপ চুল্লির তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়, যা 3টি চুল্লিতে গলন এবং হাইড্রোজেন বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পারমাণবিক উপাদান পরিবেশে নির্গত হয়, যা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তেজস্ক্রিয় দূষণ সৃষ্টি করে। এর ফলে লক্ষাধিক মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়। এই বিপর্যয় আন্তর্জাতিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নকশা, অবস্থান এবং নিরাপত্তা প্রোটোকল নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে এবং বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি নীতির ওপর বড় প্রভাব ফেলেছিল। তারপরের প্রশ্ন আছে দেখো কোভিড-19 হলো 2019 সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া একটি মারাত্মক সংক্রামক রোগ, যা SARS-CoV-2 ভাইরাস দ্বারা সৃষ্টি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালের মার্চ মাসে একে মহামারী হিসাবে ঘোষণা করে। যদিও কোভিড-19 সরাসরি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি জীব সংক্রান্ত বিপর্যয় যা বিশ্বজুড়ে মানব সমাজ, অর্থনীতি ও পরিবেশের উপর অভূতপূর্ব প্রভাব ফেলেছিল। এই রোগ দ্রুত বিস্তার রোধ করার জন্য বিশ্বব্যাপী লকডাউন এবং সামাজিক দূরত্বের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বিপর্যয়ের তাৎক্ষণিক ফলাফলের মধ্যে ছিল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থার উপর চরম চাপ এবং বিশ্বের অর্থনীতির বিশাল মন্দা। পরিবেশগত দিক থেকে লকডাউনের সময় সাময়িকভাবে শিল্প দূষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস পেয়েছিল। দীর্ঘমেয়াদী ফলস্বরূপ এটি চিকিৎসা বর্জ্য এবং একক ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি করে, নতুন পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি করে।
কোভিড-19 মানব স্বাস্থ্যের ওপর পরিবেশের প্রভাব আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যতে মহামারী মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এবারে 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন, পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা হলো একটি মৌলিক ভিত্তি হিসাবে কাজ করা, যা সামাজিক পরিবেশের সমস্যা মোকাবিলায় প্রস্তুত করে। পরিবেশ শিক্ষা শুধুমাত্র দূষণ বা জলবায়ুর পরিবর্তনের মতো বাহ্যিক সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে না, বরং এই সমস্যাগুলির গভীর কারণ, পরিবেশ ও মানব সমাজের অন্তঃসম্পর্ক এবং সমাধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করে। শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি পরিবেশের প্রতি সংবেদনশীল মনোভাব এবং নৈতিক মূল্যবোধ অর্জন করে, যা তাকে দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণ করতে উৎসাহিত করে। এটি মানুষকে পরিবেশগত তথ্য বিশ্লেষণ করার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা এবং জটিল সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে সহায়তা করে। পরিবেশ শিক্ষা স্কুল কলেজের পাঠ্যক্রমের মাধ্যমে যেমন আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করে, তেমনি গণমাধ্যম এনজিওর মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা দেয়। আর শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো এমন এক সক্রিয় ও দায়িত্বশীল নাগরিক সমাজ তৈরি করা, যা কেবল পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা করে না, বরং ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে পরিবেশের মান উন্নয়নে অংশ নেবে এবং টেকসই জীবনধারা নিশ্চিত করবে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা। পরিবেশ শিক্ষার দ্রুত ও কার্যকরীভাবে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যম যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবেশ সমস্যা এবং সফলতাগুলিকে তুলে ধরে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। পরিবেশ সংক্রান্ত প্রামাণ্যচিত্র, সংবাদ প্রতিবেদন এবং প্রচারগুলি মানুষের আচরণ পরিবর্তনে সরাসরি প্রভাব ফেলে। পরিবেশ রক্ষায় জনমত গঠনে সহায়তা করে। অন্যদিকে তথ্য প্রযুক্তি পরিবেশ শিক্ষাকে আরও কার্যকর এবং ইন্টারেক্টিভ করে তোলে। ইন্টারনেট, অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জটিল পরিবেশগত মডেলিং, যেমন জলবায়ুর পরিবর্তন বা দূষণের গতি প্রকৃতি শিক্ষার্থীদের সহজে বুঝতে পারে। আর জিআইএস এবং রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগত ডেটা বিশ্লেষণ পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষক ও গবেষকরা আরও সঠিক ও বাস্তবভিত্তিক তথ্য পরিবেশন করতে পারে। সম্মিলিতভাবে এই দুটি মাধ্যম পরিবেশ শিক্ষাকে সহজলভ্য, প্রাসঙ্গিক করে তোলে এবং মানুষকে পরিবেশ রক্ষায় শিক্ষিত ও ক্ষমতায়িত করে। তারপরে কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে পরিবেশ শিক্ষায় এনজিওর ভূমিকা। পরিবেশ শিক্ষায় বেসরকারি সংস্থা এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা স্থানীয় ও তৃণমূল স্তরে কার্যকরভাবে কাজ করতে পারে। এনজিওগুলি তাদের নমনীয়তা, সরাসরি জনগণের সাথে যোগাযোগের ক্ষমতার কারণে সরকার ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে কাজ করতে সক্ষম হয়। তারা স্থানীয় সংস্কৃতি ও ভাষায় পরিবেশ সংক্রান্ত প্রাথমিক সচেতনতা কর্মসূচি এবং কর্মশালা আয়োজন করে, যা সাধারণ মানুষের কাছে পরিবেশের জটিল বিষয়গুলি বোধগম্য করে তোলে। এনজিওগুলি প্রায়শই ব্যবহারিক পরিবেশের শিক্ষা কার্যক্রম, যেমন বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ, স্থানীয় বাস্তুতন্ত্র এবং সংরক্ষণের অভিযান শিক্ষার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের যুক্ত করে হাতে কলমে অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া তারা নির্দিষ্ট পরিবেশগত বিষয় বিশেষজ্ঞ জ্ঞান নিয়ে কাজ করে এবং এই তথ্যগুলি স্থানীয় সম্প্রদায় ও নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিয়ে সেতুবন্ধন তৈরি করে। এর ফলে পরিবেশ নীতি প্রণয়ন তা কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় মানুষের আগ্রহের পথ সুগম হয়।
সামগ্রিকভাবে এনজিওগুলি পরিবেশ শিক্ষাকে একটি কার্যকর ও জন আন্দোলনে রূপান্তরিত করতে অপরিহার্য সহায়কের ভূমিকা পালন করে। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা হলো নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ এবং কার্যকারীকরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার আইনি ও কাঠামোগত ভিত্তি তৈরি করা। কেন্দ্র ও রাজ্য সরকার পরিবেশ আইন প্রণয়ন করে, যা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বাধ্যতামূলক নিয়ম ও মানদণ্ড স্থাপন করে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলি শিল্পগুলির দূষণের মাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে এবং আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এছাড়া বন বিভাগ এবং বন্যপ্রাণী সংস্থাগুলি জাতীয় উদ্যান, অভয়ারণ্য রক্ষণাবেক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করে। সরকার আন্তর্জাতিক পরিবেশ চুক্তিগুলিতে অংশগ্রহণ করে বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবিলায় ভূমিকা রাখে। সরকারি প্রতিষ্ঠানগুলি পরিবেশ সংক্রান্ত গবেষণা, শিক্ষা, সচেতনতা কর্মসূচিতে অর্থায়ন করে অর্থাৎ টাকা দেয়। সর্বোপরি সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি অর্জনের জন্য বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিবেশগত বিবেচনাগুলিতে একত্রিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা। অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যা কোনো আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে সংগঠিত হয়, কিন্তু তবু এটি একটি পরিকল্পিত ও সুসংগঠিত প্রক্রিয়া। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পরিবেশগত সমস্যা ও তার সমাধান সম্পর্কে সচেতন করা এবং তাদের আচরণে পরিবর্তন আনা। অপ্রথাগত শিক্ষা সাধারণত নমনীয়, অংশগ্রহণমূলক এবং স্থানীয় প্রেক্ষাপটের সঙ্গে প্রাসঙ্গিক। এই শিক্ষা গ্রহণকারীর বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা তৈরি করে না। উদাহরণস্বরূপ এনজিও কর্তৃক স্থানীয় গ্রামে বর্জ্য ব্যবস্থাপনা বা জল সংরক্ষণ নিয়ে আয়োজিত কর্মশালা হলো অপ্রথাগত পরিবেশ শিক্ষা। এছাড়া গণমাধ্যম যেমন টেলিভিশনে প্রচারিত পরিবেশ সংক্রান্ত তথ্যাদি বা সংবাদপত্র প্রতিবেদন, পরিবেশ দিবস উদযাপন বা পরিবেশের পদযাত্রা ও এই শিক্ষার অন্তর্ভুক্ত। বন বিভাগ কর্তৃক জাতীয় উদ্যানগুলিতে আয়োজিত সচেতনতামূলক শিবির বা স্থানীয় লাইব্রেরিতে পরিবেশ সংক্রান্ত আলোচনা সভাও এর অংশ। অপ্রথাগত পরিবেশ শিক্ষা মানুষকে সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করে এবং পরিবেশ রক্ষার জন্য একটি জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তবে 3টে সেটে প্রশ্নপত্র হয় এবং পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্নপত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। তোমরা লিখে আসার চেষ্টা করবে, এগুলো যদি পরীক্ষায় আসে তো খুবই ভালো। এছাড়াও যদি কোনো নতুন প্রশ্ন এসে থাকে তোমরা ছাড়বে না, যতটা তোমাদের নলেজ আছে তোমরা লিখে আসার চেষ্টা করবে।